5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘ এক বিচার প্রক্রিয়ার পর এলো রায়, কিন্তু রায়কে ঘিরে দেশে আছে নানা প্রকার নাশকতার সঙ্গে আগামী জাতীয় নির্বাচন বানচালেরও ষড়যন্ত্র। আজকের ভোটের ট্রেনে আলোচনা করতে চাই নির্বাচন ষড়যন্ত্র নিয়ে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গ দেব আমি নাজমুস সাকিব। আলোচনায় যাব, তবে তার আগে চলুন দেখে আসি নির্বাচন নিয়ে আজ কি কথা আছে। দেখা মাত্র এগুলি না শুনুন, এখানে হলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য সে হাতিয়ারের নেন না, পারমিশন নেন না, আপনাকে নিরাপত্তা ওইটা কি দেশের জন্য, শিকারের জন্য কিন্তু নেন না, গিয়া যদিও করেন শিকার, কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের। আবার কিছু কিছু লোক থাকে যেমন এটার আবার উস্কাই দিতে চায়, যেটা অনেকের তো অনেক ধরনের স্বার্থ আছে, তারা এটার উস্কাতে চাবে। বাট আপনারা এখানে যারা আছে আপনাদের কোনো স্বার্থ নেই, আপনারা এটা উস্কাতে চাবেন না, তাই আপনারা তাকে এটা নির্বৃত্ত করার জন্য আপনারা তাদের পরামর্শ দেবেন এটা করাটা ভাই ঠিক হচ্ছে না, এটা যদি করেন। আমাদের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করে যাব। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার, তো আমরা সেভাবে কাজ করছি। যত ঝঞ্ঝা, যত সাইক্লোন ঝড় আসুক না কেন, আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা আমাদের পক্ষ থেকে নেব। আজকের আলোচনাকে সম্প্রসারিত করতে ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং উত্তরা থেকে সরাসরি যুক্ত হয়েছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতে হাদি, আপনার কাছে একটু যেতে চাই যে দীর্ঘ একটা সময় বিচার প্রক্রিয়ার পর আজকে আমরা রায়টা দেখলাম, কি মনে হয় আজকের রায়কে ঘিরে আপনার প্রত্যাশা কিংবা সেটা কতটা পূরণ হলো? ধন্যবাদ। আমাদের প্রত্যাশা বলতে তো পুরো জাতিরই প্রত্যাশা। এখানে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আসলে বাংলাদেশে তো মুক্তিযুদ্ধের পর থেকেই আমরা যারাই ক্ষমতায় এসেছে জুডিশিয়ারিকে নিজের পথে পরিচালিত করবার চেষ্টা করেছে। জুডিশিয়ারি নিজের মতো কাজ করতে না পারলে তো রাষ্ট্র দাঁড়ায় না। তো এই সরকারের অনেক সমালোচনা আছে, এ সত্ত্বেও আজকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই প্রথমত এই সরকারকে যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাদের মতো করে কাজ করবার সুযোগ তৈরি করে দিয়েছে, নাম্বার ওয়ান। অ্যান্ড সেকেন্ডলি এখানে ইন্টারন্যাশনাল মানে যারা প্রসিকিউশন টিমে ছিল তারা জীবনের অত্যন্ত ঝুঁকি নিয়ে যারা তদন্ত সংস্থা ছিল সবাই মিলে একটা টিম ওয়ার্ক করে, আমি মনে করি এটা শুধু বাংলাদেশের জন্য না, আপনি খেয়াল করবেন এই একবিংশ শতাব্দীতে ছোট ছোট যে জাতিরাষ্ট্রগুলো আপনি গত 50-60 বছরও এটা খুব কঠিন যে এরকম একটা ফ্যাসিস্ট রেজিম এবং যেই দলটার, এটা তো সত্য যে যাদের নেতৃত্বে দেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং সেই দলটা কত বেশি গণপ্রতিরোধের শিকার হলে, কত পরিমাণ জুলুম অত্যাচার মানুষের সাথে করলে যে তার আজকে এই পরিণতি হয়। এবং আমি আপনাদেরকে এটুকু নিশ্চিত করতে পারি, আমরা নিজেরাও এটা নিয়ে কথা বলেছিলাম, ধরেন সরকার চেঞ্জ হবে, রেজিম চেঞ্জ হবে, আন্তর্জাতিক অপরাধ আদালত যে আজকে রায় দিয়েছে এই তদন্ত সংস্থা বা এদের সব কিছু নিয়ে তো বিভিন্ন মহলে কথাও হবে। আমরা খুব করে বুঝবার চেষ্টা করেছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আন্তর্জাতিক কোনো আদালতেও এই পুরো প্রক্রিয়া নিয়ে অন্তত আইনি কাঠামো থেকে কেউ প্রশ্ন তুলতে পারবে না, বিকজ প্রসিকিউশন এই চেষ্টাটা করেছে। তো প্রথমত ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে যে এই রায়, এটা ঐতিহাসিক রায়। আর এর সাথে আসাদুজ্জামান খান কামাল তারও মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু এখানে আমাদের একটু আফসোস, আমি নিজেও কোর্টরুমে ছিলাম, আমরা লম্বা সময় ধরে শুনেছি, আমার দুপাশে শহীদ পরিবারের মানুষজন ছিলেন, তারা রীতিমতো সবাই কাঁদছিলেন। মানে আপনি চিন্তা করেন যে আজ থেকে 1.5 বছর আগে বাংলাদেশের মানুষ ছোট থেকে বড় সবাইকে এই মনস্তত্ত্ব তৈরি করা হয়েছিল যে উনি না মরা পর্যন্ত দেশে কেউ কিছু করতে পারবে না, হয়তো দেশে চুপচাপ থাকো অথচ বিদেশ চলে যাও। কিন্তু তার বানানো আদালতে আজকে তার যে গণহত্যা সেটার বিরুদ্ধে রায় হচ্ছে কারাদের সামনে, সেই শহীদ পরিবারের সামনে যাদের চোখ নাই, চিরতর অন্ধ হয়ে গেছে তাদের সামনে। অসাধারণ। এখন আমাদের কাজ হলো এই রায়কে বাস্তবায়ন করতে হবে। এই জন্য অনেকে আমরা বলেছি আমরা এটা সেলিব্রেট করবো কিনা, না, এটা আমাদের লড়াইয়ের প্রথম ফেজে জিতেছি, এবার চূড়ান্ত ধাপে জিততে হবে। দিল্লির কাছ থেকে অবশ্যই আমাদের যে দ্বিপাক্ষিক বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে এইটার আলোকে আমরা খুনি হাসিনাকে ফেরত এনে তার রায় যদি কার্যকর করতে পারি তাহলে আমরা ইতিহাসের অংশ হয়ে যাব। কিন্তু আমরা দেখেছি যে সাবেক আইজিপি তাকে আসলে 5 বছরের একটা সাজার ব্যাপারে বলা হয়েছে, সেটা নিয়ে আসলে কি আপনাদের কোনো? হ্যাঁ, অফকোর্স এখানে আমাদের ভিন্ন বক্তব্য আছে, আমরা বলেছি। দেখেন, প্রথমত এখানে তিনি রাজসাক্ষী হয়েছেন এবং আদালত নিজে একদম অবজারভেশনে খুব ভালো করে বলেছেন তার ব্যাপারে রায় দিতে গিয়ে যে আর বাকি যে দুজন খুনি হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা যে অপরাধী এবং সাবেক আইজিপি
উনি একই অপরাধী এবং ওনার অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ডই। আদালত এটা মনে করেন যেহেতু তিনি রাজসাক্ষী হয়ে রাষ্ট্রকে সহযোগিতা করেছেন, তার হাতে যত ম্যাটেরিয়াল ছিল খুনি হাসিনার সময়ের সমস্ত ম্যাটেরিয়াল তদন্ত সংস্থাকে দিয়ে সাহায্য করেছেন, এই জন্য এটাকে অনার করে তাকে 5 বছর দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমাদের অবজারভেশন হলো এই কেসটা আমরা মনে করি এটা নতুন করে রিভিউ করা দরকার। দুটো ব্যাপার দেখেন, এই মামলাটা কিন্তু 50 বছর আগের মামলা না যে তামাদি হয়ে গেছে অ্যাক্টিভ করতে হয়েছে। এখন পর্যন্ত এই মামলাটা হলো যারা চোখ হারিয়েছে তারা এখন পর্যন্ত অন্ধ আমাদের সামনে দেখতে পাই যে এই মামলার কোনো রাজসাক্ষী দরকার ছিল না, বিকজ এটা জলে প্রমাণ হেলিকপ্টার থেকে গুলি করে 4 বছরের শিশুর কলিজা ছিঁড়ে ফেলা হয়েছে। এটার মানে এটা ফ্যাক্ট, এটা আমাদের সামনে ঘটেছে, এটা হ্যাপেন্ড। সুতরাং রাজসাক্ষী ছাড়াও এই প্রমাণটা কি আরো শক্ত করার জন্য কি তাকে এটা অফকোর্স ঠিক আছে যে প্রমাণ শক্ত করবার জন্য তারই যে একজন মানে সহযোগী তাকে দিয়ে এটা করা হলো। কিন্তু আমাদের এখানে অবজারভেশন আমরা বলেছি দেখেন তার তো মৃত্যুদণ্ডই হওয়ার কথা, সেক্ষেত্রে তাকে যাবজ্জীবন দেওয়া যেত যে ঠিক আছে আপনারা তো ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার কথা, আপনি সাহায্য করলেন, আমরা আপনাকে দিচ্ছি আপনাকে যাবজ্জীবন। কিন্তু আপনি যদি 5 বছরের শাস্তি দেন, 5 বছর পরে তিনি যখন বের হয়ে রাস্তা থেকে হাঁটবেন, এই শহীদ পরিবারের জন্য তো অত্যন্ত কষ্টকর হবে তাকে হাঁটতে দেখা যে তার সন্তানকে শুধু হত্যাই করে নাই, যাদের নেতৃত্বে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমরা মনে করি এটা রিভিউ করবার সুযোগ থাকলে অবশ্যই করা উচিত। আমরা আপনার কাছে ফিরবো, তবে আমরা একটু বিএনপির রফিকুল ইসলাম জামাল আপনার কাছে আসতে চাই যে একটা দীর্ঘ সময় পর যেহেতু রায়টা হয়েছে, বিএনপির আসলে আপনারা নানা সময় আপনারাই বলছিলেন যে নানা সময় জুলুমের শিকার হয়েছেন আওয়ামী লীগের দ্বারা, এবং গত বছরের অর্থাৎ জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড সেগুলো আসলে বিএনপির আসলে অনেকে শহীদ হয়েছেন। এই রায়ের পর আপনাদের আসলে প্রত্যাশাটা কি ছিল এবং কি হলো, এবং বলছিলাম যে সাবেক যিনি আইজিপি তার যে সাজা সেটা নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ আজকে আমরা বাংলাদেশে যে বিচার ব্যবস্থা এখনও অপরাধ করলে তার বিচার হয়, আজকে এই বিচারের মধ্য দিয়ে জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী বিপ্লবের মধ্যে যারা জীবন দিয়েছিলেন, যেসব পরিবারগুলো আজও সেই ক্ষত নিয়ে আমাদের মধ্যে বেঁচে আছেন, তারা অন্তত পক্ষে আনন্দের অশ্রু ফেলতে পারবেন। এর সাথে সাথে আমরা বলছি যে গত 17 বছর যদি আপনি দেখেন যেভাবে প্রথমেই গুম থেকে শুরু করে আমাদের নেতা ইলিয়াস আলীকে যেভাবে গুম করা হয়েছিল, এই শেখ হাসিনার কাছে লুনা ইলিয়াস এবং তার ছোট্ট মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়িয়েছিল, তখনও তিনি তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ইলিয়াস আলীকে আমরা ফেরত পাবো। কিন্তু উনি সব কিছুই জানতেন, তিনি কিভাবে মানুষকে গুম করেছেন একের পর এক, সব কিছু তার নখদর্পণে তার নির্দেশে যে হয়েছে তা কিন্তু আমরা ইতিমধ্যেই বুঝতে পারছিলাম। কিন্তু বাংলাদেশে যে বিচারের কালচার, বাংলাদেশেই অনুপস্থিত থাকার মধ্য দিয়ে আমাদের একটা সন্দেহের জায়গা ছিল যে আসলে ইলিয়াস আলী গুমের বিচার পাবে কিনা, জুলাই যোদ্ধারা তাদের বিচার পাবে কিনা। আমরা দেখেন সেই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা যারা ইসলাম রক্ষার জন্য, হেফাজতের জন্য তারা একটি আন্দোলন নিয়ে গিয়েছিল শাপলা চত্বরে, কিভাবে রাতের অন্ধকারে বাতি অফ করে দিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। আমরা এখন পর্যন্ত যেটুক বিচার পেয়েছি তার জন্য আমরা অন্ততপক্ষে এই সন্তুষ্টি আমরা আনতে পারি যে ইতিমধ্যেই যে বিচারের কালচার শুরু হয়েছে, এখানে কোনো ধরনের কোনো রাষ্ট্রীয় ইন্টারাপ্ট ছিল না। আমরা দেখেছি 1971 সালের যুদ্ধ নিয়েও যে মানবতা বিরোধী অপরাধের বিচার করেছে, তার কোনো বিচার নিয়ে সেটাকে সেই কোর্ট নিয়ে, সেই আদালত নিয়ে, সেই বিচারকদের আচরণ নিয়ে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ যেভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল, তার মধ্যে একটা প্রশ্ন থেকে গেছিল। কিন্তু এইবারে আমরা দেখেছি একেবারেই রাষ্ট্র যেন বিচার ব্যবস্থা যেভাবে তার আপন গতিতে চলতে হয় তার একটা একেবারেই বলবো সুষ্ঠু উদাহরণ। এবং আমরা বলবো আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের মানুষ বলতে পারবে যে বাংলাদেশে বিচার ব্যবস্থার উপরে কোনো হস্তক্ষেপ হয় না, রাষ্ট্রযন্ত্র যেই হোক না কেন কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশের এরকম একটি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যিনি গত 17 বছর এদেশের মানুষকে একেবারেই সমস্ত সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে যাকে গুম করা দরকার, যাকে তিনি যেভাবে যখন প্রয়োজন উঠিয়ে নিয়ে গিয়েছেন, তার বিরুদ্ধে কথা বলার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে
আপনি জানেন যে অর্থাৎ আমি রফিকুল একটি ইসলাম জামাল, মামলায় আপনি বলছেন যে ICT মামলায়- আইনের যে স্বাধীনতা সেটা আসলে এবারের যে বিচার প্রক্রিয়া সেটা আপনি একেবারে দেখেছেন। আমরা আপনাদের কাছে আরো আলোচনা করব, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আজ আমরা আলোচনা করছি নির্বাচন ষড়যন্ত্র নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং উত্তরা থেকে সরাসরি যুক্ত হয়েছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। দুজনকেই আবারও আমরা স্বাগত জানাচ্ছি। হাদি, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে প্রায় 2 ঘন্টার উপরে আসলে রায় পড়ে শোনানো হলো এবং তারপর দেখেছি যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই দুজনের কি আসলে আর কোনো বাঁচার প্রক্রিয়া আইনে বলা আছে কিনা, কি মনে হয়? দেখুন, এখন তাদের যেটা প্রক্রিয়া বাংলাদেশের আইনি কাঠামোতে, সেটা হলো তারা অ্যাপিল করতে পারবে সুপ্রিম কোর্টে 30 দিনের মধ্যে, যদি তারা পলাতক না হয়ে দেশে থাকতেন, আদালতের বিচারের মুখোমুখি হতেন। তাহলে যদি তিনি আদালতে নিজেকে আত্মসমর্পণ করতেন অথবা এখনও করতে চান, তাহলে আদালতে আত্মসমর্পণ করে 30 দিন সময় থাকে অ্যাপিল করবার সুপ্রিম কোর্টে। যেহেতু তারা পলাতক অবস্থায় আছেন, তাদের জন্য পত্রিকায় পর্যন্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যত প্রসেস মানা দরকার, এবং তারা এখন পর্যন্ত আত্মগোপনে আছেন। শুধু আত্মগোপনে, এটা আজকে ট্রাইব্যুনাল তাদের অবজারভেশনে বলেছে বেশ কয়েকটা, যে তারা শুধু আত্মগোপনেই থাকেন নাই, বরং তাদের বিরুদ্ধে আগেও একটা ভার্ডিক্ট ছিল যে তারা যেন উস্কানিমূলক বক্তব্য না দেন, কারণ এর আগে তারা ছিলেন অ্যাকিউজড হাসিনা, অভিযুক্ত। তারা কিন্তু দণ্ডপ্রাপ্ত ছিল না, আজকে থেকে তারা দণ্ডপ্রাপ্ত, কিন্তু সেইটাকেও ভায়োলেট করে তারা বারবার উস্কানি দিয়েছে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। তো সেই হিসেবে তাদের এখন একমাত্র সুযোগ আছে দেশে এসে আত্মসমর্পণ করা আদালতের কাছে। দেখেন, আমি এটা আজকে সকালেও বলেছি, মিডিয়াকে আপনার মাধ্যমে বলি, খুনি হাসিনা বারবার, এবং আই রিপিট, আমি বারবার যে বলছি, এতদিন সবার কাছে খুব অফেন্সিভ লাগতো যে খুনি বলা উচিত হবে কিনা, তো আমরা ফ্যাসিস্ট বলতাম। তো এখন যদি আপনার মাধ্যমে মিডিয়াকেও বলতে চাই যে এতদিন বলা হতো যে তার বিরুদ্ধে তো তিনি অভিযুক্ত, তার বিরুদ্ধে তো আদালত প্রমাণ করে নাই যে তিনি খুন করেছেন। তো আজকে থেকে তো আদালত বলছে তিনি খুন করেছেন এবং তিনি এখন ফাঁসির আসামি। তো হোয়াটস রং উইথ টেলিং হার কিলার? মিডিয়া এখন কি লজ্জা পায় তাকে খুনি হাসিনা বলতে? আমরা আগামীকালকে দেখতে চাই যে কয়টা পত্রিকা খুনি হাসিনা বলছে, কয়টা মিডিয়া তাদের স্ক্রলে খুনি হাসিনা বলছে। যেহেতু আদালতের প্রতি আপনাদের অগাধ শ্রদ্ধা, তো আদালত তো বলছে এখন তিনি খুন করেছেন। তো এইটা আমরা দেখতে চাই। দ্বিতীয়ত দেখেন, হাসিনা প্রশ্ন, এটা আমাদেরকে মিডিয়া জিজ্ঞেস করেছে যে তিনি এই পুরো আদালতের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তো আমরা আপনার মাধ্যমে আওয়ামী লীগ বা হাসিনাকে বলতে চাই যে দেখেন, এই ট্রাইব্যুনালটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট এসে বানায় নাই, আপনি বানিয়েছেন, এবং জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামাত এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে অনেককে আপনি ফাঁসির রশিতে ঝুলিয়েছেন। তো আপনার বানানো ট্রাইব্যুনাল, এবং এখন পর্যন্ত অলমোস্ট সমস্ত এস্টাবলিশমেন্ট আপনার সাথে, সচিবালয় থেকে শুরু করে। নাম্বার 3, আপনি তো বলেন কোটি কোটি মানুষ আপনার সমর্থনে আছে, তাহলে আপনি সেই কোটি কোটি মানুষের সমর্থন যেহেতু আছে, এবং এই ট্রাইব্যুনাল আপনি বানিয়েছেন, এবং আপনি বলেছেন আপনি কোনো ক্যাঙ্গারু কোর্ট বানান নাই, সুতরাং আপনার বানানো আদালতে আপনি এসে আত্মসমর্পণ করছেন না কেন? তো তার প্রতি অনুরোধ, যদি আপনার বিরুদ্ধে কোনো জুলুম হয়ে থাকে, দেখেন, আমরা আমাদের শত্রুর সাথে ইনসাফ চাই, আমরা জুলুমের বিপরীতে আর কোনো জুলুমতন্ত্র চাই না, আমরা শাহবাগ তন্ত্র আর চাই না। আমরা চাই সে আদালতে এসে বলুক আমার বিরুদ্ধে অন্যায় হয়েছে, সুপ্রিম কোর্টে অ্যাপিল করুক। এমনকি যদি সুযোগ থাকে, দেখেন আমি এটা বলি, সে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যেতে পারে, কিন্তু তার জন্য তাদের ভার্ডিক্টের কপিটা লাগবে। আজকে আমরা খুব ভালো করে শুনছিলাম, সর্বশেষে বিচারক বলছিলেন যে এই যে ইটা আছে, বিচারের যে রায়টা আছে, এইটা প্রত্যেক আসামির কাছে দেওয়ার একটা নিয়ম আছে, কিন্তু খুনি হাসিনা এবং কামাল এই দুজন পাবেন না, কারণ তারা আত্মগোপনে আছেন এবং আদালত অবমাননার মধ্যে আছেন। শুধু পুলিশের যে আইজিপি তিনি পাবেন, সুতরাং তার পুরি দেখবার সুযোগ নাই। তা আপনার মাধ্যমে আমরা বলতে চাই যে আপনি যদি সত্যি আপনার ন্যূনতম দায়বোধ থেকে থাকে যে না আমি ঠিক আছে, আমি লড়াই করব, দেখেন গত 15 বছর ধরে এই যে ভাই বিএনপির আছেন, বেগম জিয়া থেকে শুরু করে বিএনপির উপরে জামাত ইসলামের 6 জন নেতাকে জুডিশিয়াল কিলিং করে, শুধু সেটাই না, হত্যার পর তার সন্তানদেরকে জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, বাসায় রাত্রিরে হামলা করা হয়েছে সেই রাত্রিরেই, এরপরও কিন্তু তারা কেউ দেশ ছেড়ে পালান নাই। এই মাটি এবং মানুষের রাজনীতি করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, কিন্তু তিনি দেখেন প্রতিবার, এর আগেও যখন 75 হয়েছে তিনি কিন্তু ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন, এবারও নেতাকর্মী সবাইকে ফেলে, দেশের প্রতি তার কোনো দায় নাই। এজন্য বলি একটু জানতে চাই যে তাকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া কিংবা প্রতিবেশী দেশের
ফেরানোর যে বিষয়গুলো সেটা আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে দেখেন যে আমি আপনাকে মনে করিয়ে দেই, রাষ্ট্র হিসেবে ভারতের এত বড় এত ক্যাপাসিটি, কিন্তু মাঝে মধ্যে আমার মানে মনে হয় যে একটা কি পরিমাণ যে অভব্য, আমি বলি এর চেয়ে কিছু বলতে চাই না। ব্যাপার হলো দেখেন, আপনি জানেন জাকির নায়েক বাংলাদেশে একটা প্রোগ্রামে আসতে চেয়েছেন এবং তাকে অনেক মানুষ আনতে চেয়েছে। ভারতের তার বিরুদ্ধে তিনি এখন পর্যন্ত অ্যাকিউজড, তিনি কিন্তু তার উপরে ভার্ডিক্ট দেওয়া হয় নাই। হ্যাঁ, ভারত বাংলাদেশকে অফিসিয়ালি বলেছে বাংলাদেশের জাকির নায়েক যেন আসলে তাকে ভারতের কাছে সোপোর্ট করা হয়। আপনি ভাবেন জাকির নায়েকের প্রতি কিন্তু এখন পর্যন্ত শুধু আছে, তিনি অভিযুক্ত, অথচ সেই ভারত বাংলাদেশের এতগুলো মানুষকে হত্যা করে যে হাসিনা এবং তার দলবল দিল্লিতে পালিয়ে আছে, তাকে দেওয়ার কোনো নাম নাই এবং সেটা নিয়ে তার কোনো চিন্তাও নাই। যদিও আজকে বিকেলে বাংলাদেশের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিকে জানিয়েছে ফেরত দেওয়ার জন্য। আমরা আপনার মাধ্যমে জানাতে চাই, এখন আমাদের সরকারকে অ্যাকশনে যেতে হবে, প্রপার অ্যাকশন। প্রথমত দ্বিপাক্ষিক বন্দি প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। যদি ইন্ডিয়া কোঅপারেট না করে, তাহলে ইন্টারপোল এবং আন্তর্জাতিক প্রত্যেকটা কমিউনিটিতে প্রতিদিন বলতে থাকতে হবে, আমার দেশে এতগুলো লোককে হত্যা করে যেই খুনি আপনার দেশে পালিয়েছে, ভারত আমাকে ফেরত দিচ্ছে না। এই সব জায়গায় চেষ্টা করতে হবে। আমরা একটু রফিকুল ইসলাম জামাল আপনার কাছে যেতে চাই, যে আমরা তো দেখেছি যে গত 1-1.5 বছর ধরে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ভারতের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, এবং আজকে যে রায়ের পর তারপর আসলে কি ধরনের পদক্ষেপ হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই যে বাংলাদেশকে ভারতের একেবারে তল্পিবাহক একটি রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য তারা যে বিডিআর হত্যাকাণ্ডটা করেছিল, আমরা তখন থেকেই দেখেছি যে হাসিনা প্রত্যেকটা হত্যাকাণ্ডই অন্য খাতে নিয়েছে এবং সে তার ইচ্ছা মতো, তিনি যে অত্যন্ত ভিন্ডেক্টিভ টাইপের একজন প্রধানমন্ত্রী ছিলেন, একজন নেত্রী ছিলেন। আমরা দেখেছি তিনি কিভাবে একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে এই কথা বলেছেন। আমরা দেখেছি সাগর রুনির হত্যাকে কিভাবে ভিন্ন খাতে নেওয়া হয়েছে, এখন পর্যন্ত যার কোনো কুলু উদ্ঘাটন করা হয়নি। ঠিক সেই একইভাবে ভারতের প্রতি যে তার আন্তরিকতা, ভারতের প্রতি তার ভারত প্রীতি, এটা আমরা বারবারই দেখেছি। সে কারণে তিনি কিন্তু ভারত তাকে যে আশ্রয় দিয়েছে, এখানে কিন্তু ভারতের মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলেছে, যাদের মিনিমাম গণতান্ত্রিক বোধ আছে, যারা গণতন্ত্রের প্রতি যাদের বিশ্বাস আছে, গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা আছে, তারাও কিন্তু প্রশ্ন তুলেছে। ভারতের মানবাধিকার সংস্থাগুলোও কিন্তু এর উপরে প্রশ্ন তুলেছে যে হাসিনা ভারতে কেন। তা আমরা বিশ্বাস করতে চাই মোদী সরকার যে বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে যদি সুসম্পর্ক রাখতে চায়, যেমন সরকারের তরফ থেকে তো আসলে যোগাযোগ করা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে বিএনপি তো আসলে একটা বড় দল রাজনৈতিক শক্তি হিসেবে, তারা আসলে কি কোনো যোগাযোগ করেছে ভারতের সাথে? আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। আমরা এই মুহূর্তে বিএনপি তো রাষ্ট্রীয় দায়িত্বে নাই, বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে যদি আসে তাহলে এর সম্পূর্ণ দায়িত্বই বিএনপির উপরে এসে বর্তাবে এবং বিএনপি নিশ্চয়ই আন্তর্জাতিক যেসব আদালতের আপনার নিয়ম কানুনগুলো রয়েছে, এবং আপনি জানেন ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময়ের চুক্তি রয়েছে এবং এই চুক্তির এক্সিকিউশনও ভারতের সঙ্গে আমাদের হয়েছে, সেই হিসাবে ইন্টারপোল রয়েছে। তাছাড়া আমরা মনে করি ভারত আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য আমাদের প্রতিবেশী হিসাবে আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং বিএনপি যদি রাষ্ট্রীয় দায়িত্বে আসে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তার বিচারের কার্যকারিতা অর্থাৎ সরকারে আপনারা আসলে সেই প্রচেষ্টাটা করবেন। আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকবেন, আমরা নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা আজ আলোচনা করছি নির্বাচন ষড়যন্ত্র নিয়ে। আজকের বিষয়কে সম্প্রসারিত করতে ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং উত্তর থেকে সরাসরি যুক্ত আছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। দুজনকে আবার আমরা স্বাগত জানাচ্ছি। হাদী, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তো দেখেছি যে রায়কে ঘিরে বেশ কয়েকদিন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং গত কয়েকদিন আগে থেকে দেখেছি যে প্রায় 17টার বেশি বাস কিন্তু পোড়ানো হয়েছে এবং ককটেলও মারা হচ্ছে। সেক্ষেত্রে একটা আইনশৃঙ্খলার যে অবনতি সেটা কিন্তু ধীরে ধীরে আবারও দেখা যাচ্ছে, এবং দক্ষিণবঙ্গে যেটা আমরা একেবারে বড় আকারে দেখছি। কি মনে হয় যে আমরা এর মধ্য দিয়ে নির্বাচনটা কি করতে পারবো? দেখুন, এখানে দুটো ব্যাপার হলো, এই নির্বাচনকে বানচাল করতে চাইবে আওয়ামী লীগ যে কোনো মূল্যে। আমার ধারণা যে আওয়ামী লীগের আজকে পর্যন্ত এই রায়কে বানচাল করা, এর আগে তারা একটা লকডাউন দিল, এটাকে আমরা লকডাউন বলি না, যে অনলাইন লকডাউন আর কি,
যে অনলাইন লকডাউন দিল, ওইটাকে সফল করবার জন্য আমরা যতদূর জানছিলাম বিভিন্ন মাধ্যম থেকে যে শত কোটি টাকার উপরে তারা বিনিয়োগ করেছিল এস আলমের যেই টাকা সেই টাকাগুলো নিয়ে, প্রচুর টাকা। তো আপনি দেখবেন এত টাকা বিনিয়োগের পরেও তারা কিন্তু রাজপথে কাউকে দেখা যায় নাই, যে যখন বিএনপি জামাত এত জুলুম সত্ত্বেও তারা কিন্তু রাজপথে দাঁড়াতো, কিন্তু তাদের কাউকে দেখা যাচ্ছে না। এর মানে মোরাল গ্রাউন্ডটা তার নাই, ভেঙে গেছে। এবং আজকের রায়কে বানচাল করবার জন্য আপনি তো জানেন গতকালকে আজকে তারা শাটডাউন নামে নাকি একটা দিয়েছে, কিন্তু এরপরে আপনি কি ধরেন কোথাও রাজপথে তাদের উপস্থিতি দেখেছেন কিনা? থাকবে না এই জন্য, কারণ একটা ব্যাপার হলো, এবং আমি মনে করি আজকে ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে মোরাল ন্যূনতম যে গ্রাউন্ড এইটা ভেঙে গেছে, কারণ সে তো নিজে জানে সেই হত্যাটা করেছে। এখন এই জন্য যেটা দরকার, এরকম উস্কানি দিয়ে এবং এই যে বিশেষ করে টাকা পয়সা চালান দিয়ে দেশকে অস্থিতিশীল রাখা, তাদের জন্য যেটা এখন কাজ হবে নির্বাচনটাকে বানচাল করা। নির্বাচনটাকে যদি বানচাল করা যায়, তারপরে 1 বছর পরে নতুন একটা সরকার এনে, যেহেতু তাদের ইন্টারন্যাশনাল লবিস্ট আছে, টাকার অভাব নাই, বানচাল যাতে না হয় সেটাকে আসলে নিয়ন্ত্রণের জন্য সরকারের সক্ষমতা কি? এখন এইখানে একটা ব্যাপার দেখেন, আমি মনে করি এই সরকারের অনেক সমালোচনা সত্ত্বেও তো বেশ কিছু ভালো কাজ আছে, যেটার মধ্যে আজকের রায়টা ঐতিহাসিক, তার সবচেয়ে বড়। এখন এই সরকারের কোনো অর্জনই ঠিক থাকবে না যদি না সে যেটা বলেছে, কমিট করেছে যে ঈদের উৎসবের মতো নির্বাচন। দেখেন এই ঈদের উৎসবের মতো নির্বাচন করবার জন্য যেই ক্যাপাসিটি দরকার, সেই ক্যাপাসিটি আমাদের আগেই আছে কিনা। আমরা এই জন্য বলেছিলাম যে এর আগে কিছু ট্রায়াল হতে পারতো, কিন্তু রাজনৈতিক দলগুলো এক হয় নাই। যদি ধরেন স্থানীয় সরকার নির্বাচন হতো অথবা ইভেন একটা গণভোট আয়োজন করা হতো, আমরা ন্যূনতম একটা জার্নিটা বুঝতে পারতাম। তখন যেহেতু ওই দিনই হবে, তো এটা তো এখন আর বলে লাভ নাই। কিন্তু আই থিঙ্ক সরকারের জন্য সব থেকে চ্যালেঞ্জিং হবে এইটা, সব থেকে ঐতিহাসিক নির্বাচনটা করা, সুষ্ঠু নির্বাচন করা। যদি না হয় দুটো ক্রাইসিস হবে। নাম্বার 1 হলো, ধরেন আমার ধারণা এইবারও যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় অথবা মানুষের কেন্দ্র দখল হয়, আপনি এই মিডিয়া এখন টিভির কয় হাজার ক্যামেরা আছে, তো আপনি তো কেন্দ্র তো হলো 70,000-এর বেশি সারা দেশে, তো আপনি কয়টা কেন্দ্রে পাঠাবেন? আপনি পারবেন না। এখন সেক্ষেত্রে আর্মি এবার অনেক বেশি ডিপ্লয় করা থাকবে, তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। হ্যাঁ, আই থিঙ্ক যদি আর্মি অনেস্টলি চায়, একদম অনেস্টলি চায়, তাহলে এটা একটা খুব ভালো ইলেকশন করা সম্ভব। কিন্তু এখন আর্মি কতখানি চাইবে, সরকার কতখানি চাইবে, এইটা হলো ওই দিন। তবে ইলেকশনটা যদি বাধাগ্রস্ত হয় অথবা প্রশ্নবিদ্ধ হয়, আমার ধারণা আওয়ামী লীগের ষড়যন্ত্রের বাইরেও বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, এরা কিন্তু অনেকে এই নির্বাচন মানবে না এবং রাস্তায় সহিংসতা ছড়াবে। সুতরাং রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে সরকারকে প্রচণ্ড আপার হ্যান্ড নিতে পারতে হবে, যে যত বড় দল হোক সে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার চেষ্টা করে, সাথে সাথে শাটডাউন করে দিব ইলেকশন, এইটা তাকে করতে পারতে হবে। আমরা রফিকুল ইসলাম জামালের কাছে একটু জানতে চাই যে আমরা তো সাম্প্রতিককালে আইন শৃঙ্খলার অবনতি দেখছি, মাঝখানে হয়তো কিছুটা উন্নতি হয়েছিল, সেক্ষেত্রে সামনে হয়তো আরও হতে পারে। এর মধ্যে নির্বাচন কি আসলে সুষ্ঠু করা সম্ভব? আমি জানাতে চাই যে দক্ষিণবঙ্গে যেমন আপনি তো বরিশালের একটি আসনে নির্বাচনটা করবেন, সেক্ষেত্রে সেইখানে আসলে আমরা আওয়ামী লীগের যে আধিপত্য সেটা কিন্তু দেখি। এর মধ্য দিয়ে নির্বাচন কতটা সুষ্ঠু করা সম্ভব বলে মনে করছেন? না, আসলে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী গ্রুপ আছে যারা মাঠে মাঝে মাঝে কিছু সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে, কিন্তু এদেশের মানুষ এখন সচেতন হয়েছে। আমি বলবো, আমার পূর্ববর্তী বক্তা যে কথাটা বলেছেন যে কিছু কিছু রাজনৈতিক দল, যেটা আমাদের সংবিধানে ছিল না, সেই পিআর পদ্ধতি নিয়ে এমন কিছু প্রশ্ন তুলেছে যে বাংলাদেশে পিআর ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। এখান থেকে কিন্তু আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ পাই। এর বাইরেও যদি আমরা দেখি, কিছু কিছু আচরণ, আওয়ামী লীগের যে নেত্রী যিনি ইন্ডিয়ায় আছেন, তিনি কিন্তু 1972 পরে আওয়ামী লীগ কখনোই দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল ছিল না। দেশের আইন শৃঙ্খলা, দেশের মানুষের প্রতি তাদের কোনো কমিটমেন্ট ছিল না। সেটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে থেকে বলেন, রক্ষী বাহিনী দিয়ে মানুষ হত্যার মধ্য দিয়ে বলেন, সর্বশেষ গত 17 বছর যেভাবে দেশের মানুষকে গুম, খুন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যেভাবে শিশুদের পর্যন্ত হত্যা করা হয়েছে, তারা বারবারই বলে আসছে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছিল গেরিলা যুদ্ধের মধ্য থেকে। এর থেকে আমরা একটা উস্কানির গন্ধ পাই যে তারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর একটা অপচেষ্টা করছে। কিন্তু আসলে এই সময় এসে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত 54 বছর বাংলাদেশের স্বাধীনতা, যেমন আওয়ামী লীগ আসলে নির্বাচন থামাতে চায়, পাশাপাশি জামায়াত কিংবা যেই 8টি দল একত্রিত হয়েছে তারাও কিছু নির্বাচনটা চায় না, কি এটা কি বলতে চাচ্ছেন? তাদের কথায় তো এরকম একটা গন্ধ আমরা পেয়েছি, কারণ আজকে যে বিচার হয়েছে, এই জামাতের প্রধান কিন্তু প্রথমেই তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। উনি এদেশের হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, উনি কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করতে পারেন না। এরপরেও আমরা দেখেছি আওয়ামী লীগের সমর্থন নেওয়ার জন্য তারা যেভাবে আওয়ামী প্রীতি করতেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে তারা যে সখ্যতা
তৈরি করার একটা চেষ্টা করছেন, সেখান থেকে আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে তারা একটা ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত আছেন। না হয় বাংলাদেশে ইলেকশন হতে দেওয়া হবে না, এই ধরনের কোনো শব্দ স্বাধীনতার 54 বছর পরে এটা আসার কথা না। ষড়যন্ত্র আসলে নানামুখী আপনি দেখতে পাচ্ছেন। এক মিনিট একটু অ্যাড করতে চাই। আমরা একেবারেই সময় আজকে সংক্ষেপ। মানে এটা হচ্ছে ভাই যেরকম আমি তো আর জামাতের পলিটিক্যাল ম্যান না, এরপর এটুকুন বলা যে ওইটা যদি জামাতের ব্যাপারে হয়, একই কথা কিন্তু বিএনপির ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 2-3 দিন আগে বলেছেন মামলা তুলে নেওয়ার যে সব প্রশ্ন। তো আমরা বিএনপি জামাত ইসলামী সবার কাছে চাই যে ভোটের রাজনীতির কারণে আপনারা আওয়ামী লীগকে স্পেস দিয়েন না। রফিকুল ইসলাম জামাল এবং হাদি দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। তৃণমূল পর্যায়ে নির্বাচন নিয়ে কতটা ষড়যন্ত্র আছে, নির্বাচনী প্রচারণা কেমন চলছে ভোটের ট্রেন জানাতে চাই। আমাদের সঙ্গে বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সোহাগ, আপনার মাধ্যমে জানতে চাই যে আমরা তো আজকে নির্বাচন ষড়যন্ত্র নিয়ে কথা বলছি এবং দেশের বিভিন্ন জায়গায় যে ধরনের নাশকতা সেগুলো আমরা দেখছি। একেবারে তৃণমূল পর্যায়ে অর্থাৎ বরিশালে সেটার আসলে ষড়যন্ত্র কেমন দেখা যাচ্ছে? আপনার সঙ্গে যারা অতিথি আছেন তারা কি দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার ডান পাশে রয়েছেন বরিশালের বিএনপির জেলার সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম শাহীন, আর বাম পাশে রয়েছেন জামাত ইসলামের মহানগরের নায়েবে আমির গোলাম মাহমুদ দুলাল। দুজনকে স্বাগত। আমি যে কথাটি বলছিলাম, আসলে নির্বাচনী ষড়যন্ত্র নিয়ে আমরা কথা বলছি। প্রথমেই আমি দুজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা এখন জানতে চাইব শাহীন ভাইয়ের কাছে। শাহীন ভাই, আপনি যদি বলেন যে আজকে জানি যে রায় হলো শেখ হাসিনার যে রায়, এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে নির্বাচনী ষড়যন্ত্রের কি দিকটা দেখছেন, আপনার কাছ থেকে মন্তব্য শুনব। আপনাকে ধন্যবাদ। আসলে নির্বাচনী ষড়যন্ত্র দেশের বাইরে এবং দেশের মধ্যে একটা শ্রেণী করতেই পারে, তবে আমরা বিএনপি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা স্পষ্টই একটি কথা আমরা সবসময় জেনে আসছি যে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এটা আমরা বিশ্বাস করি এবং এই সরকারের মাধ্যমেই একটি পরিপূর্ণ নির্বাচন আমরা আশা করি। আপনাকে ধন্যবাদ। দুলাল ভাই, আপনি যদি বলেন আমাকে যে নানান জনে নানান কথা বলে, আজকের যে রায় এর প্রেক্ষাপটে আওয়ামী লীগ নির্বাচনের ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করছে কিনা, জামাতের পক্ষ থেকে আপনার কি বলার আছে? ধন্যবাদ ফিরদৌস সোহাগ। আজকে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে যে 24-এর গণ অভ্যুত্থানে যে আমাদের 1400 আমাদের ছাত্র যুবক সর্বস্তরে যে যারা জীবন দিয়েছে, সেই জীবন দেওয়ার প্রেক্ষিতে যে যারা এই ষড়যন্ত্র করেছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা, তাদের যে রায় হয়েছে এটা আসলে কাঙ্ক্ষিত এবং এটাই জনগণ চাচ্ছিল। কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সবসময়ই এই ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তারা এখানে ক্ষমতায় ফিরে আসার জন্য সবসময় তারা সতেজলে, সেই কারণে তারা এই ষড়যন্ত্রটা যতই নির্বাচন ঘনিয়ে আসবে ততই তারা এটা করতে পারে। আজকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে সমস্ত যে আগুন সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে জামাত ইসলামী এবং ছাত্র শিবির তারা অটলভাবে দাঁড়িয়ে থাকবে এবং যে কোনো ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করবে। আসবো আবার শাহীন ভাই, এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা একটা জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত দুজনকে নিয়ে আমরা বসছি। আপনার কাছ থেকে আমরা একটা জিনিস শুনতে চাইবো। আপনারা দুইজনই কিন্তু নির্বাচনের পক্ষে আপনারা কাজ করছেন, কিন্তু ভোটের রাজনীতি এমন একটি রাজনীতি, সেক্ষেত্রে কার ভেতরে কি বিষয়টি আছে এটি বলা মুশকিল। আপনার কাছ থেকে ছোট করে শুনতে চাইবো, জামাত ইসলামী আপনার কি মনে হয় যে নির্বাচন পেছানোর পক্ষে কাজ করছে? তাদের কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আপনার দৃষ্টিকোণ কি বলছে? আমি সরাসরি কোনো রাজনৈতিক দল যারা আমাদের এই পট পরিবর্তনের আমাদের সঙ্গে ছিল তাদের বিরুদ্ধে কথা বলতে চাই না, তবে ষড়যন্ত্র পিছনের দরজায় কারা করে সেটি বাংলাদেশের জনগণ জানে। আমরা নির্বাচন চাই এবং বাংলাদেশের মানুষ একটি 17 বছরের ফেসিস্টকে হারিয়ে বা 17 বছরের ফেসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে
উন্মুখ হয়ে রয়েছেন যে একটি নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের জন্য। সেক্ষেত্রে বিএনপি অবশ্যই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। দুলাল ভাই, আপনার কাছ থেকে যেটি শুনতে চাইব সেটি হচ্ছে যে জামাত ইসলামী এমন একটি সংগঠন, আমরা জানি যে তাদের চেইন অফ কমান্ড ভীষণ রয়েছে। তো ওই জায়গাটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালে আপনারা অনেক আগে থেকেই কিন্তু নির্বাচনী যে মানে এখন পর্যন্ত দিন তারিখ সুনির্দিষ্ট করে কি বলে ভোটের যে প্রস্তুতি, ওটার জন্য আপনারা ভীষণ প্রস্তুত অবস্থায় রয়েছেন। আপনার কাছ থেকে আপনাদের যে কোন কৌশলে আপনারা এগুচ্ছেন জয়ী হবার জন্য যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ সোহাগ আপনাকে। যে জামাত ইসলামী অত্যন্ত গঠনমূলক একটি সংগঠন এবং অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানে তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে এবং তাদের শীর্ষ নেতা আমাদের আমির জামাত সেক্রেটারি জেনারেল সহ তারা জীবন দিয়েছে, কিন্তু কখনোই স্বৈরাচারের সাথে তারা কম্প্রোমাইজ করে নাই। সামনে নির্বাচন আসছে, 24-এর এই পটভূমিতে জামাত মনে করে একটি সংস্কারের মাধ্যমে এদেশকে বিনির্মাণ করতে হলে এইটা নির্বাচনের আগে আমাদের প্রয়োজনীয় যে সংস্কার আছে সেই সংস্কারটা সম্পন্ন হওয়া দরকার এবং সেই সংস্কার সাধন করেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন হোক, এটা আমরা চাই। ধন্যবাদ। আপনার কাছ থেকে সর্বশেষ প্রশ্ন যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে বরিশালের যে স্থানীয় রাজনীতি, বিএনপির বর্তমান পরিস্থিতিটা কি? আমরা দেখতে পাচ্ছিলাম যে সবাই নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে এবং বিএনপি যাতে এখানে জয়ী হয় সেজন্য আমরা দেখেছি যে বিভেদ ভুলে আপনারা এক হয়েছেন। আসলে এটি একটি স্থানীয় পত্রিকা একটা আমরা রিপোর্ট দেখেছি যে এটি হচ্ছে এক ধরনের সামনে, কিন্তু ভেতরের চিন্তা চেতনা অন্যরকম। এই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। বিষয়টি এরকম না, বিএনপি সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধই রয়েছে। এখানে বরিশালেও আমি ব্যক্তিগতভাবেও একজন সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা এখানে মনোনয়ন চাই, কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যিনি মনোনীত প্রার্থী হবেন, বিএনপির ধানের শীষের যিনি এইখানে প্রতীকে নিয়ে মনোনীত হবেন, এখানে বরিশাল জেলা এবং মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবে। ধন্যবাদ আপনাকে। দুলাল ভাই, আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে নির্বাচনের আগে কিন্তু অস্ত্র উদ্ধারের একটা চেষ্টা দেখি আমরা বিভিন্ন সময় দেখে আসছি বিগত দিনগুলোতে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্রের পত্রিকায়, টেলিভিশনে, ফেসবুকে ইত্যাদি জায়গায় দেখছি যে নানান জায়গায় খুনোখুনির ঘটনা ঘটছে। এখন আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার কাছে কতটা নিরাপদ মনে হচ্ছে আগামী নির্বাচন এবং কি করা উচিত অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে? আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। যা আপনি যে বিষয়টা উত্থাপন করলেন, এই যে শুধু অবৈধ অস্ত্র উদ্ধার নয়, আমাদের এখানে লেভেল প্লেইং ফিল্ড এটা নিশ্চিত করতে হবে। প্রশাসনের যে সমস্ত জায়গাগুলো আছে এখনও প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের যারা দোষর তারা বসে আছে, তারা সবসময় চাইবে নির্বাচনকে কলুষিত করতে। সেই জন্য এরকমের জন্য কোনো বিপর্যয় ঘটাতে না পারে অস্ত্র উদ্ধার করতে হবে। প্রশাসনের যে সমস্ত যারা এরকম লুকিয়ে থাকা স্বৈরাচার আছে তাদেরকে প্রয়োজন হলে তাদেরকে ওএসডি করতে হবে, তাদেরকে অন্যত্র পাঠিয়ে দিতে হবে এবং এখানে যারা এই সরকারের কমিটমেন্ট রক্ষা করতে প্রস্তুত সেই সমস্ত ব্যক্তিদেরকে সেখানে পদায়ন করে এই নির্বাচনকে এক সর্বশ্রেষ্ঠ এরকমের যে পক্ষপাতিত্বহীন একটা নির্বাচনের আয়োজন করতে হবে। এবং জামাত ইসলামী সেই সহযোগিতা করার জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আগেও বলেছেন এবং এটা দৃঢ়তার সাথে জামাত ধারণ করে এবং সেই কমিটমেন্ট নিয়েই জামাত আগাতে চায়। ধন্যবাদ আপনাকে। খুব ছোট করে 30 সেকেন্ডের মধ্যে বলবেন বরিশালের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য কতটা যথাযথ? আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো, তারপরও আমরা আশা করব লুকিয়ে থাকা যে সন্ত্রাসীরা গত 17 বছর আওয়ামী লীগের ছত্রছায়া থেকে সন্ত্রাস করেছে, তাদের মধ্য থেকে সিংহভাগ ব্যক্তি কিন্তু এখনও বরিশালেই রয়ে গেছে। নেতৃস্থানীয় পর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও তাদের যারা শীর্ষ সামন্ত রয়েছে, প্রেতাত্মা রয়েছে, তারা কিন্তু এখনও বরিশালে অবস্থান করছেন। তাই যে কোনো মুহূর্তেই তারা বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। আমরা দাবি করব নির্বাচনের পূর্বে অবশ্যই একটি চিরুনি অভিযানের মাধ্যমে পালিয়ে যাওয়া সেই সন্ত্রাসীদের যারা এখানে প্রেতাত্মা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার।
আমরা আমাদের সঙ্গে আজকে যুক্ত ছিলেন বিএনপি থেকে একজন শাহিন ভাই, আর জামাত ইসলাম থেকে ছিলেন দুলাল ভাই। দুজনের সঙ্গে আমরা আলোচনা আজকে যে বিষয়টি উঠে এসেছে, আসলে নির্বাচনের মধ্যে তারা দুইটি পক্ষই কিন্তু বরিশালে নির্বাচনের জন্য তারা উন্মুখ হয়ে আছেন এবং লেভেল প্লেইং ফিল্ড চান এবং একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন চান। এতটুকু ছিল বরিশালে আজকের আলোচনা। ফিরদৌস, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে একেবারে জানলাম যে তৃণমূল পর্যায়ে নির্বাচনের কি পরিস্থিতি। আমরা আজকে কথা বলছিলাম নির্বাচন ষড়যন্ত্র নিয়ে। মোটা দাগে বলা যায় যে আগামী নির্বাচন যেন একটি সুষ্ঠু এবং অবাধভাবে হয় এবং বিগত যে 3 নির্বাচন নিয়ে প্রশ্ন আছে সেসব তেমন একটি নির্বাচন যাতে না হয় সেটাই কিন্তু প্রত্যাশা করছিলেন সবাই। আজকের মতো আমরা ভোটের ট্রেন্ড শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।